দর্শক, আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমান সরকার এবং ডক্টর ইউনূসের যে সরকার, এই দুয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। পার্থক্য তো অনেক। আমি সেই পার্থক্য নিয়ে আজকে কথা বলবো না, শুধু বলবো যে ডক্টর ইউনূসের সরকার কিন্তু ছিল একটি স্বৈরাচারের পতনের পর একটি তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু কাজ করেছিল। সেই কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে সংস্কার। তারা বেশ কয়েকটি সেক্টরে, অর্থাৎ বাংলাদেশের পুলিশ বিভাগ কিভাবে চলা উচিত, বর্তমানে কি আছে, কিভাবে চলবে, তার উপর একটা সংস্কার প্রস্তাব তৈরি করেছিল। তারা দুর্নীতি কমিশন, অর্থাৎ দুর্নীতি দমনের জন্য কিছু সংস্কার প্রস্তাব তৈরি করেছিল। বাংলাদেশের মিডিয়া বা প্রেস কিভাবে চলবে তার জন্য কিছু প্রস্তাব তৈরি করেছিল, বেশ মোটা এবং গবেষণাধর্মী। ইভেন লোক প্রশাসন বা প্রশাসনিক কার্যক্রম কিভাবে চলবে তার উপর সংস্কার করেছিল। সেই যে সংস্কারগুলো নিয়ে এত মিটিং হলো, এত আলোচনা হলো, ইভেন নির্বাচন সংস্কার নিয়ে, পার্লামেন্ট কিভাবে চলবে, এগুলো নিয়ে দিনের পর দিন কথাবার্তা হয়েছে। এই যে আলী রিয়াজের নেতৃত্বে রাজনীতিবিদরা বসছেন, এগুলোর মানে কি ছিল যদি সেগুলোকে এগিয়ে না নেওয়া হয়? অর্থাৎ বর্তমানে যে পার্লামেন্ট বসছে, এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তাদের যে আলোচনা, তাদের যে কি বলবো হোমওয়ার্ক, সেগুলো তো আমরা দেখছি না। আমরা শুধু দেখছি জামাত ইসলাম আর বিএনপির মধ্যে যে নীতিগত পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে একে অন্যকে খোঁচা দিয়ে কথা বলার সংস্কৃতি তৈরি হয়েছে। ঠিক আগে যেমনটি ছিল, জামাত ইসলাম কবে কি অন্যায় করেছে, বিএনপির কৃতিত্ব কি, স্বৈরাচার পতনের ক্ষেত্রে কার ভূমিকা কত, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। স্বৈরাচারকে হটানোর ক্ষেত্রে বিএনপির ভূমিকা কতটুকু, জামাতের ভূমিকা কতটুকু, কার ভূমিকা কত বেশি ছিল, এটি নিয়ে যেন আলোচনার মূল কেন্দ্র। কিন্তু যে সংস্কারগুলো এত, এই গত স্বৈরাচার যে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল? এর জন্য তো কিছু ফাঁক ফোকর ছিল। সেই ফাঁক ফোকরগুলো বন্ধ করার জন্যই কিন্তু ডক্টর ইউনূস সরকার বেশ কিছু প্রপোজাল তৈরি করেছিলেন। পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করার কথা ছিল, অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যাতে একটা ব্যালেন্স থাকে। রাষ্ট্রপতির এই যে বড় ধরনের ক্রিমিনালকে ক্ষমা করার অধিকারকে রদ করার কথা বলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে গণতন্ত্রের জন্য সহায়ক। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বলেন, সংবিধানে বলেন, প্রেসিডেন্টের ক্ষমতা বলেন, একটা ব্যালেন্স করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সরকার কাঠামো এমনভাবে আছে যাতে ব্যালেন্স থাকে, একজন আরেকজনকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে। সেই বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ছিল পার্লামেন্টের প্রথম দিকেই, এবং অনেক স্মার্ট হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে আমরা দেখেছি এই পার্লামেন্টের বিদ্যুৎ, এসি ব্যবহার করে কী ধরনের হাস্যকর আলোচনা হয়েছে, পার্লামেন্টে গান গাওয়া হয়েছে, পার্লামেন্টকে একটা হাস্যরসের কেন্দ্র বানানো হয়েছে। অযোগ্য নারী কোটা এমপি বানিয়ে লেখা দেখে হাস্যকরভাবে আমরা পার্লামেন্টে কি বলবো আরেকজনের গুণগান গাইতে দেখেছি। সেই পার্লামেন্ট যদি একে অন্যকে, এই যে ইতিহাস নিয়ে শুধু একে অন্যকে খোঁচা দেওয়া এবং কার কি ভূমিকা ছিল এই শেখ হাসিনার পতনের ক্ষেত্রে, সেটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, সেটা খুবই দুঃখজনক। আমরা সামনে বাজেট অধিবেশন আসবে, বাজেট হবে বাংলাদেশের, এগুলো নিয়ে এখন থেকেই কথা বলা উচিত। কারণ প্রত্যেকটা সেক্টরে সংস্কার দরকার। বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের পলিসি দরকার সেটা নিয়ে, এই যে তরুণ ছেলেরা আসছে এনসিপি থেকে, তাদের তো এগুলো নিয়ে কথা বলা দরকার, এবং সংস্কারগুলো নিয়ে এখন থেকেই কথা বলা দরকার। সংস্কার কিন্তু কোনো বিপ্লবী কিছু না, সময়ের সাথে সাথে কিছু সংস্কার দরকার ছিল, এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি সংস্কার মানেই যে বিপ্লবী কিছু তা না, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপডেট করতে হবে। সফটওয়্যার যেরকম আপডেট করতে হয়, মোবাইল ভার্সন যেমন আপডেট হয়,
পৃথিবীতে মানুষের পোশাক আশাক যেমন আপডেট হয়, সময়ের সাথে সাথে পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার যেরকম আপডেট হয়, সংবিধানও তাই এবং পলিসিও তাই। এবং দুর্নীতি দমনে বলেন এবং নতুন টেকনোলজিকে গ্রহণ করা বলেন, সব কিছুর সাথে একটা সংস্কার জড়িত রয়েছে। ইভেন আমাদের ইসলাম ধর্মেও কিন্তু সংস্কারের কথা বলা হয়েছে। ইসলামে বলা হয়েছে যে কোরআন শরীফে যদি তুমি কিছু না পাও হাদিসে দেখবা, হাদিসে যদি তুমি না পাও তাহলে সমসাময়িক মানুষের মধ্যে আলোচনা করে কিয়াস নামে একটা জিনিস আছে সেটাকে করতে হবে। তার মানে কি, সময়ের সাথে সাথে আপনাকে পলিসি নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, এটাই সংস্কার। সময়ের সাথে সাথে একটা সোজা কথা বলি, সেটা হচ্ছে যে এরশাদের সময় একটা ওষুধ নীতি হয়েছিল, ওষুধের ক্ষেত্রে একটা সংস্কার করা হয়েছিল যে কোন ওষুধটা আমাদের প্রয়োজন, কোনটা প্রয়োজন নাই। তাই সব ক্ষেত্রে অর্থনীতি বলেন, প্রযুক্তি বলেন, সাংবিধানিক কাঠামো বলেন, রাজনৈতিক ভাষা বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, সব কিছু আপগ্রেড হওয়া দরকার। আপগ্রেডটাই সংস্কার। আবার বলছি, আপগ্রেড বা জিনিসটাকে যুগ উপযোগী, সময় উপযোগী করাটাই সংস্কার। তাই সংস্কার এবং সময় উপযোগীকরণ এই দুইটাকেই মাথায় রেখে কাজ করা উচিত। এবং আমি যদি পার্লামেন্টে থাকতাম, আমি যদি সরকার পলিসিতে থাকতাম, তাহলে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিতাম।